5 মে 2013 সালে হেফাজতে ইসলামের একটি সমাবেশে তৎকালীন সরকারের পুলিশ, বিজিবি, র্যাব এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা একটি নারকীয় হত্যাযজ্ঞ চালায়। আপনারা এটা ইতিমধ্যে অবহিত আছেন যে 2013 সালের পর থেকে তৎকালীন সরকার এই মামলাটির কোনো তদন্ত কার্য তারা পরিচালনা করেননি। হেফাজতে ইসলামের পক্ষ থেকে বহু চেষ্টা করা সত্ত্বেও তৎকালীন সরকারের সময় এই হত্যাকাণ্ডের কোনো তদন্ত বা বিচার তারা পাননি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন পুনর্গঠন হলো 24 গণ আন্দোলনের পর, তখন আজকের যিনি বাদী আমার ডান পাশে বসা আছেন, তিনি একটা লিখিত অভিযোগ এই ট্রাইব্যুনালে দাখিল করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অত্র ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা এই ঘটনাটাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে সেটির তদন্ত কার্যে বিশেষভাবে মনোনিবেশ করে এবং আমি এই ট্রাইব্যুনালের দায়িত্বভার গ্রহণ করার পর চিফ প্রসিকিউটর হিসেবে আমি শাপলা চত্বর এই হত্যাকাণ্ডের এই ঘটনাটাকে অত্যন্ত গুরুত্বের সাথে দ্রুত ইনভেস্টিগেশন শেষ করে বিচারের সম্মুখীন করার জন্য আমি একটু বিশেষ গুরুত্ব আরোপ করি। আমার কাছে মনে হয়েছে যে আলেম ওলামাদের দেশ বাংলাদেশ, যে এতগুলো আলেম ওলামাদেরকে শিশু বাচ্চা সহ নির্বিচারে সেই ভয়ালো রাতে নির্বিচারে গুলি করে যে তাদেরকে হত্যা করে আহত করে, এই নারকীয় হত্যাযজ্ঞের একটি সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া প্রয়োজন। এবং এই যে জেনোসাইড, এইটি বাংলাদেশের ইতিহাসে এরকম বর্বরোচিত হত্যাকাণ্ড, এরকম বর্বরোচিত আক্রমণ এটি এর আগে কখনো ঘটেছে বলে আমার জানা নেই। সেই কারণে আজকে একটি ইসলামিক গোষ্ঠী অথবা একটি ইসলামিক গ্রুপকে তাদেরকে ডেস্ট্রয় করে দেওয়ার জন্যে, নির্মূল করে দেওয়ার জন্যে তৎকালীন সরকার কিছু ব্লগার অ্যাক্টিভিস্ট অথবা কিছু লেফটিস্ট, যাদেরকে আমরা নাস্তিক বলে সম্বোধন করতে পারি, এই জাতীয় কিছু মানুষ দ্বারা প্রভাবিত হয়ে হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনকে নির্মূল করার জন্য সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের উপরে সেই দিন এই নারকীয় আক্রমণ এবং হত্যাযজ্ঞ সংগঠিত করে। আমরা এই ইনভেস্টিগেশনটি পরিচালনায় হেফাজতে ইসলামের সর্বস্তরের নেতৃবৃন্দদের সহযোগিতা আমরা চেয়েছিলাম, তারা অনেক সহযোগিতা আমাদেরকে করেছেন। আমরা সামগ্রিকভাবে এই মামলাটির ইনভেস্টিগেশনে আমাদের পক্ষ থেকে যতটুকু আমরা ইনভেস্টিগেশনে পেয়েছিলাম, বিশেষ করে আমাদের অধিকার নামে যে আমাদের একটা মানবাধিকার সংগঠন, তাদের একটি বড় ভূমিকা ছিল এই যে হত্যাযজ্ঞের প্রকৃত ঘটনা উদ্ঘাটনের স্বার্থে। আমাদের ইনভেস্টিগেশনে তারা অনেক সহযোগিতা করেছেন। তাদের কাছ থেকে আমরা এই ইনভেস্টিগেশনের একটা বড় তথ্য আমরা সেখান থেকে সংগ্রহ করেছি। আমরা সর্বমোট 61 জন শহীদের তালিকা, শহীদের আমরা শনাক্ত করতে পেরেছিলাম, তবে তার মধ্যে 58 জনের আমরা নাম ঠিকানা পেয়েছিলাম, বাকিদের 3 জনের নাম ঠিকানা আমরা সংগ্রহ করতে পারিনি। তার মধ্যে আমরা আজকে মূলত 2টি ঘটনার উপর আমরা চার্জ দিয়েছি। একটি হচ্ছে যে শাপলা চত্বরে 5 তারিখে মধ্যরাতে যে নারকীয় ঘটনা ঘটল, সেখানে 32 জন শহীদ হয়েছে। এইটি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3-এর ধারা মোতাবেক এটা একটা জেনোসাইড ছিল। এবং যেহেতু এটা একটা জেনোসাইড, এবং পরের দিন যেটা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সেখানে আরো 20 জন মানুষকে একত্রে শহীদ করা হলো, সেটাও একটা জেনোসাইড ছিল। এই 2টি জেনোসাইডের ঘটনার প্রেক্ষিতে আমরা 2টি চার্জ আমরা 41 জন আসামির বিরুদ্ধে আমরা এনেছি। আমি একটু পরে আপনাদেরকে নামগুলো একটু
শোনাবো। 41 জন আসামিকে আমরা আমাদের প্রাইম এফএসি আমরা যে ইনভেস্টিগেশনটা হয়েছে তার মধ্যে তাদের সরাসরি আমরা সম্পৃক্ততা পেয়েছি। কাউকে আমরা প্ল্যানিং এ পেয়েছি, কাউকে আমরা কনস্পিরেসিতে পেয়েছি, কাউকে আমরা সরাসরি অংশগ্রহণে পেয়েছি এবং কারো কারো স্বীকারোক্তির মধ্যে আছে যে তারা এক্সট্রা জুডিশিয়াল তারা কনফেশন করেছে। যেমন তৎকালীন তথ্যমন্ত্রী তারা সংসদে দাঁড়িয়ে বলেছে, তৎকালীন যে ডিএমপি কমিশনার বেনজির আহমেদ তিনি এগুলাকে কৃতিত্বপূর্ণ দমভক্তি আছে। তৎকালীন অনেক কর্মকর্তারা যে হেফাজতের এই নেতৃবৃন্দদেরকে বা এই নিরীহ আলেম ওলামাদেরকে হত্যা করে তারা যে বিভিন্ন রকমের দমভক্তি করেছে, সেই দমভক্তিগুলো আমরা কালেক্ট করেছি। সেগুলো বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেগুলা প্রচারিত হয়েছে এবং এই হত্যাকাণ্ডকে বিকৃত করে বিভিন্ন সময় কিছু কিছু ব্যক্তি বা কিছু সংগঠন তারা বিকৃত তথ্য দিয়েছে। সেটাও আমরা কয়েকজনকে আমরা সেভাবে অপরাধ হিসেবে তাদেরকে চিহ্নিত করেছি। যেমন আমরা সমীকরণ নামে একটি সম্প্রচার ছিল, সেখানে টোটাল এই হেফাজতের এই ঘটনাটাকে বিকৃত করে সারা দুনিয়াতে একটা মিথ্যা তথ্য প্রচার করে। সেটাও কিন্তু এক ধরনের অ্যাবেটমেন্ট হিসেবে গণ্য করা হয়েছে ইনভেস্টিগেশনে এবং তাদেরকেও বিচারের সম্মুখীন করা হয়েছে। 71 টেলিভিশন তৎকালীন সময়ে যিনি প্রধান ছিলেন মোজাম্মেল বাবু, তার একটি ভূমিকা ছিল যে যাতে এই বিকৃত তথ্য তারা প্রচার করে এবং তাকেও কিন্তু এই আইনের আওতায় আনা হয়েছে। এবং সেখানে যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর যারা প্রধান ছিলেন তাদেরকে আনা হয়েছে, যারা সরকার প্রধান থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2 জন মন্ত্রী যাদের প্রত্যক্ষ ভূমিকা ছিল এই ঘটনার মধ্যে তাদেরকে আনা হয়েছে। আজকে মাননীয় ট্রাইব্যুনাল 41 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন এবং যারা ইতিমধ্যে আমাদের কয়েকজন গ্রেফতার আছে তাদেরকে সুনির্দিষ্টের আবেদন সেটা মঞ্জুর করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আগামী 16 আগস্টে সেটির পরবর্তী তারিখ আছে যে যারা পলাতক আছে তাদের এক্সিকিউশন রিপোর্ট আসার পরে তারপরে যদি এর মধ্যে যদি গ্রেফতার করা সম্ভব না হয় অথবা যদি তারা ট্রাইব্যুনালে হাজির না হয় তাহলে আমাদের পত্রিকার বিজ্ঞপ্তির মধ্য দিয়ে মামলাটা বিচারের জন্য রেডি হবে এবং তারপর থেকে বিচার কার্য শুরু হবে। আমি শুধু আসামিদের নামটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি 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 আগে একটু নামটা বলি তাহলে আপনাদের জন্য একটু সহজ হবে। আচ্ছা, সোনেশটা আবার একটু দেখে বলতে হবে। আমি একটু এটা শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই ঘটনার মূল নায়ক হিসেবে কাজ করেছেন। তিনি সেই মেটিকুলাস এই প্ল্যানের মধ্যে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল এবং তিনি পরবর্তীতে বিভিন্ন মিডিয়াতে বলেছে, তার বিভিন্ন রেকর্ড আছে আপনাদের কাছে এবং আমরা সেগুলো সংগ্রহ করেছি। তিনি বলেছিলেন যে হেফাজতের কোনো হতাহতের ঘটনা ঘটে নাই, রং মেখে তারা অভিনয় করেছে, এরকম কথা তিনি নিজ মুখে বলেছিলেন। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যার নেতৃত্বে তার বাহিনী দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী, তার একই রোল আছে। হাসানুল, এবং তিনি গ্রেফতারও আছেন। হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী, তিনি 2টি টেলিভিশন সম্প্রচার তিনি ওই রাতেই বন্ধ করে দিয়েছিলেন। তারা যে তথ্য সংগ্রহ করেছিলেন ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি, তাদের কাছে অনেক তথ্য ছিল। সেই তথ্য যাতে সাক্ষী প্রমাণ হিসেবে কাজে না লাগে সেই কারণে ওই রাতেই ওই টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দেয়। তাদের 2টি টেলিভিশন অফিসে গিয়ে আক্রমণ করে তাদের টেলিভিশনের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। এবং শুধু তাই না, তিনি পবিত্র সংসদে দাঁড়িয়ে দমভক্তি করে বলেছিলেন যে হেফাজতকে তারা শক্তভাবে মোকাবেলা করেছেন। সেই ফুটেজ আমরা সংগ্রহ করেছি এবং আলামত হিসেবে আমরা নিয়েছি এবং তিনি গ্রেফতার আছেন। ইতিমধ্যে তিনি অন্য একটি মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন। 30 বছর হয়েছেন, তো যাই হোক 10 বছর তিনি ভোগ করবেন। এরপরে আছে শেখ ফজলুল করিম সেলিম, ডক্টর আব্দুর রাজ্জাক, মাহবুব আলম হানিফ, ডক্টর হাসান মাহমুদ চৌধুরী, তারা সকলেই কিন্তু সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে এসছে এবং তারা যে প্ল্যান ছিল, তারা যে বৈঠক করেছিল সেই বৈঠকে তারা উপস্থিত ছিল।
বাহাউদ্দিন নাসিম ছিলেন, লতিফ সিদ্দিকী ছিলেন, মৃণাল কান্তি দাস ছিলেন, জাহাঙ্গীর কবির নানক, দীপমণি, তারা সবাই কিন্তু ওই বৈঠকে উপস্থিত ছিলেন, যে বৈঠকে হেফাজতের উপরে যে প্ল্যানটা করবে, মানে আক্রমণ হবে, সেখানে তারা ওই পরিকল্পনার অংশ হিসেবে তারা বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া, উমর ফারুক চৌধুরী তৎকালীন যুবলীগ চেয়ারম্যান, সালাউদ্দিন মাহমুদ ওরফে জাহিদ, উনি সংসদ সদস্য ছিলেন মানিকগঞ্জ 1, তার ইনভলভমেন্ট আমরা পেয়েছি। আমরা ডাক্তার ইমরান এইচ সরকার, তৎকালীন আপনারা জানেন যে একজন ব্লগার, যে শাহবাগে দাঁড়িয়ে এই হেফাজত ইসলাম সম্পর্কে নানান রকমের অশ্রাব্য কথাবার্তা বলতেন, কুৎসা রটনা করতেন, এবং তার ইন্ধনে এবং প্ররোচনা এই হত্যাকাণ্ডটা তো পরবর্তীতে সংগঠিত হয়। ডাক্তার ইমরান এইচ সরকার, শাহরিয়ার কবির সভাপতি ঘাতক দালাল নির্মূল কমিটি, মোজাম্মেল হক বাবু ব্যবস্থাপনা পরিচালক 71 টিভি, ফারজানা রূপা সাংবাদিক 71 টিভি, হাসান মাহমুদ, তারা জেলে আছে, হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি, যার বাহিনী নির্বিচারে এই হেফাজতকে গুলি করে, লেথাল ওয়েপন ইউজ করে এবং তাদেরকে গুলি করে হত্যা করে। এম শহীদুল হক, যিনি জেলে হাজতে আছেন, তিনি নিজে একটি বই রচনা করেছেন, সেই বইয়ের মধ্যে হেফাজতের ঘটনা সহ সমস্ত কিছু, তিনি এটাকে কৃতিত্বপূর্ণ অবদান হিসেবে তিনি তার নিজের স্বীকারোক্তি আছে তার বইয়ে। ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, এটা তার তো অনেক বিষয় এবং তার বিরুদ্ধে প্রত্যক্ষ সাক্ষ্য প্রমাণ, তার অনেক কুকীর্তি আমাদের এই তদন্তে বেরিয়ে এসছে। বেনজির আহমেদ, তার সম্পর্কে তার নতুন করে বলার কিছু নাই, যিনি বলেছিলেন যে রং মেখে সব হেফাজতের নেতারা অভিনয় করেছিলেন, সেই রং হচ্ছে 32 জন মানুষের ওই রাতেই তারা শহীদ করেছিলেন এবং পরের দিন 20 জন মানুষকে তারা সিদ্ধিরগঞ্জে হত্যা করেছে। মুখলেসুর রহমান তৎকালীন মহাপরিচালক র্যাবের একটা বড় অংশগ্রহণ ছিল এই এর মধ্যে। জেনারেল আজিজ আহমেদ, তখন তিনি ডিজি র্যাব ছিলেন, তার ডিজি বিজিবি ছিলেন, তার এই বিজিবিদের অংশগ্রহণ ছিল এবং তার নির্দেশে এই বিজিবিরা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে। জিয়াউল আহসান সাবেক মেজর জেনারেল এনটিএমসি প্রধান, তার তো অপরাধের সীমাহীন অপরাধ, তার যে কত অপরাধ তিনি করেছেন এই বাংলাদেশে, এবং সেই রাতে তিনি ব্ল্যাকআউট করে দিয়েছিলেন, এনটিএমসি কে ব্যবহার করেছিলেন, তার বা পরিকল্পনায় তিনি ছিলেন, এবং একটা বাহিনীর তিনি সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন সেই রাতে। তিনি হাজতে আছেন, তার বিরুদ্ধে অন্য আরেকটি মামলা বিচার চলছে। তারপরে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, তৎকাল এডিজি অপারেশন র্যাব, তারা সরাসরি অংশগ্রহণ করেছে। মোহাম্মদ আব্দুল জলিল মন্ডল, সাবেক ডিআইজি, তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার, তিনিও আমরা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে তিনি গ্রেফতার হয়েছেন, এবং তিনিও কিন্তু এই হেফাজতের ঘটনায় সরাসরি তিনি উপস্থিত ছিলেন, সম্পৃক্ত ছিলেন। শেখ মোহাম্মদ মারুফ হাসান, সাবেক এডিশনাল আইজিপি, তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন ঢাকার। মাহবুব হোসেন, সাবেক এডিশনাল আইজি, তৎকালীন এডিশনাল ডিআইজি পলিটিক্যাল এসবি, উনি সরাসরি তাদের অংশগ্রহণ করেছিল এবং সরাসরি অংশগ্রহণ করেছিল তার সমস্ত বাহিনী নিয়ে। সেটা হচ্ছে মনিরুল ইসলাম, সাবেক অতিরিক্ত আইজিপি স্পেশাল ব্রাঞ্চ, মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল আইজিপি, আশরাফুজ্জামান ডিআইজি, তিনি তার সেই দিন কিন্তু উনি ডিসি ছিলেন না, তাকে তিনি স্পেশালি ওখানে এসেছিলেন। তাদেরকে আমি এক কথা বলে রাখি, তাদেরকে প্রত্যেকেই কিন্তু ওই হেফাজতে অংশগ্রহণ করার জন্য, বা এই যে হত্যাকাণ্ড সংগঠিত করেছে হেফাজতকে যে এইভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, তাদের সমাবেশ ভণ্ডুল করে দিয়েছে, এই জন্য কিন্তু তাদেরকে বিপিএম পদক দেওয়া হয়েছে, এবং সেই পদকের মধ্যে এই হেফাজতের বা এই শাপলা চত্বরের ঘটনাটা তারা বর্ণনা করে তাদেরকে বিপিএম পদক দিয়েছে। সো তাদের এন্টায়ার পুলিশ বাহিনীর একটা স্বীকারোক্তি আছে ওই পদকের মধ্যে, আমরা একটা সংগ্রহ করেছি, এভিডেন্স হিসেবে আমরা নিয়েছি। এম মেহেদি হাসান, অতিরিক্ত ডিআইজি, তৎকালীন মতিঝিল জোন, মোহাম্মদ হারুনুর রশিদ, আমাদের সেই হিরো, কি বলবো, রাতের হোটেল বলে ওনারা, যাই হোক, উনি আছেন। বিপ্লব কুমার সরকার, যে মহাশক্তিধর একজন পুলিশ কর্মকর্তা, তার সরাসরি অংশগ্রহণ ছিল এই হেফাজতে, তিনি আছেন।
সৈয়দ নুরুল ইসলাম, এর আগে ও তার অন্য মামলায় সাজা হয়েছে, তিনি তার সরাসরি অংশগ্রহণ ছিল। আসাদুজ্জামান পুলিশ সুপার, তার সরাসরি অংশগ্রহণ ছিল। শিবলি নুমান ও সরাসরি অংশগ্রহণ ছিল। এবং তৎকালীন সময়ে এই শাপলা চত্বরটি যার হেফাজতে ছিল, যিনি হচ্ছেন তৎকালীন মতিঝিল থানার ওসি ফরমান আলী, যিনি তার সমস্ত বাহিনী সেদিন তিনি এই হেফাজতের উপরে আক্রমণ করার জন্য নিয়োগ করেছিলেন। আমরা আমাদের এই ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের এই হেফাজতের ইনভেস্টিগেশনের মধ্যে 41 জনকে আমরা সরাসরি তাদের সম্পৃক্ততা পেয়ে 41 জনকে আমরা সেন্ট আপ করেছি। তাদের বিরুদ্ধে আমরা আজকে ফর্মাল চার্জ দাখিল করেছি এবং এই 41 জনের বিরুদ্ধেই মাননীয় ট্রাইব্যুনাল নাম্বার 2 অভিযোগ তারা আমলে নিয়েছেন এবং তাদের বিচারের জন্য আমরা কিছুদিন পরে আমাদের যখন অন্যান্য আনুষ্ঠানিক ফর্মালিটিস গুলো যেগুলো আছে, যেমন ধরেন কিছু প্রসিডিউরাল বিষয় আছে, আমাদের এক্সিকিউশন রিপোর্ট লাগবে যারা পলাতক আছে সেগুলো, এবং পত্রিকার বিজ্ঞপ্তির বিষয় থাকতে পারে, এগুলো হওয়ার পরে আমরা চার্জ গঠন হবে এবং তার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ শুরু হবে। এবং আমরা আজকে মাননীয় ট্রাইব্যুনালের কাছে সেই আবেদনও করেছি যে হেফাজতের মামলাটি যাতে একটু স্পিডি ট্রায়াল করা যায়, দ্রুত করা যায়, আমাদের একটু সংক্ষিপ্ত তারিখ দিয়ে যাতে এটা করা যায়, সেই আবেদন আমি আজকে জানিয়েছি। এবং আমরা এই হেফাজতের এই ঘটনার উপরে আজকের যে মামলাটি, এটির নাম্বার পড়েছে আইসিটিবিডি কেস নাম্বার 6/2026 এবং আগামী 16 তারিখে এটার পরবর্তী কার্যক্রমের জন্য ধার্য আছে।